সমুদ্র মানে দীঘা, পুরী, মন্দারমণি। ইচ্ছা হলো মন্দারমণিতে যাব, কিন্তু মন্দারমণিতে আজকাল অনেক লোকজন, তাই খুঁজে নিলাম একটা অচেনা অজানা সমুদ্র সৈকতকে। এবারে ছিলাম মন্দারমণি থেকে একেবারে কাছে, কোলাহলমুক্ত, আশেপাশে পুরোপুরি নিরিবিলি লাল কাঁকড়াদের শহরের মাঝে। প্রকৃতিপ্রেমীদের কাছে একটি আদর্শ ভ্রমণস্থান বললে খুব একটা ভুল হবে না। আগেও আমি গিয়েছিলাম মন্দারমণিতে, কিন্তু এবারে যাওয়াটা একেবারে অন্যরকম। তাহলে নিশ্চয়ই আপনিও চাইছেন একটু ভার্চুয়ালি আমার সঙ্গে ঘুরতে যাবেন। চলুন তাহলে বেরিয়ে পড়ি। এখন বাজে 5:45, আমরা ক্রস করছি এখন দ্বিতীয় হুগলি সেতু। আমি গিয়েছিলাম বাইকে করে, আপনারা চাইলে ট্রেনে বা বাসে করেও আসতে পারেন। আসার ব্যাপারটা আমি একটু পরে বলছি, চলুন আগে শুরু করা যাক এই পর্বর পুরো গল্পটা। আমরা দুপুর 12:30 নাগাদ মন্দারমণির রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে গিয়ে পৌঁছালাম। সমস্ত রকমের ফর্মালিটি সেরে নিয়ে রুমে লাগেজ রেখে একেবারে চলে গেলাম পেটের মধ্যে যে ছুঁচোটা দৌড়াচ্ছে তাকে শান্ত করতে। অবস্থা, আর খেতে যাওয়ার আগে এখানে জুতো খুলে যাওয়ার ব্যবস্থা রয়েছে। আজ ছিল মহা অষ্টমী, তাই অষ্টমীর দিনকে শুধু কিন্তু এখানে নিরামিষ হয়, বাকি সারা বছর এখানে আমিষ পাওয়া যায়। ফোনের সহযোগে বিভিন্ন রকমের তরি তরকারি দিয়ে দুপুরের খাওয়াটা বেশ জমেই গেল। ভালো খাওয়া দাওয়া সেরে চলে গেলাম সমুদ্র স্নানের জন্য। সেই মন্দারমণির চেনা ঢেউ, কিন্তু অচেনা মন্দারমণি, কারণ ছিল মানুষের কোলাহল একেবারেই নেই। মনে হচ্ছিল আমাদের প্রাইভেট বিচ। ফিরে এসে রুমে রেস্ট নিতে নিতেই হয়ে গেল সন্ধ্যা। সন্ধ্যাবেলায় সমুদ্র পাড়ে যাব না তা কি হয়? চারিপাশে শুধু লাল আবিরের খেলা। কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে এলাম আবারও আশ্রমে। ফিরে দেখি সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আশ্রমের বেশ কিছু অতিথি তারা কিন্তু অংশগ্রহণ করেছে। মহারাজ নিজে হাতেই পুরো আরতিটা করছেন। আরতি শেষ হওয়ার পর চায়ের সঙ্গে চপ, মুড়ি, মিহিদানা দিয়ে সন্ধ্যেবেলার জলখাবারটা সেরেই নিলাম। এই অন্ধকারের মধ্যে বেরিয়ে পড়লাম সমুদ্রের দিকে। সমুদ্র পাড়ে গিয়ে দেখা হলো দুই ভূতের সঙ্গে, আর সেই ভূতের সঙ্গেই সন্ধ্যাবেলার মাছ ভাজা আর পকোড়ার সঙ্গে খেয়ে নিলাম আরো অনেক কিছু। বেশ সুন্দর মুহূর্ত কাটলো আমাদের এই সন্ধ্যাবেলাটা। আবারও ফিরে এলাম আশ্রমেতে। মিশনের রাত্রিবেলার পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগে। রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। রাতের খাওয়া দাওয়া ছিল বেশ ভালো। সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। সূর্য তখন আমাদেরকে ছেড়ে নিজের মতন করে নিজের টাইমে উঠে পড়েছে। সমুদ্রের পাড়ে গিয়ে দেখি বেশ কিছু জেলেরা তাদের কিন্তু নৌকা সমুদ্রে নামাবে বলে রেডি হচ্ছে। তার সঙ্গে শুটকি মাছ যে শুকাবে তার জন্য রেডি করা হচ্ছে সমস্ত রকমের জায়গাগুলো। আশ্রমে ফিরে চায়ের সঙ্গে একটু চুমুক দিয়ে একটু দেখে নিলাম এনাদের হেসেলটা, যেখানে তৈরি হচ্ছে আজকে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে লুচি আর ছোলার ডাল সঙ্গে আলু দিয়ে।
ব্রেকফাস্টে কিন্তু লুচির জায়গায় আপনি মুড়িও নিতে পারেন। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আজকের সমস্ত সাইট সিন করার জন্য। আমরা এসেছিলাম বাইকে করে, তাই আমরা বাইকে করে ঘুরেছিলাম। আপনারা চাইলে অটো ভাড়া করেও ঘুরতে পারেন। অটো ভাড়া নিয়ে থাকে 1200 টাকা মতন। এই 1200 টাকায় আপনারা দেখতে পাবেন পেটুয়াঘাট ফিশিং পোর্ট বা হারবার, দরিয়াপুর লাইট হাউস, কপালকুণ্ডলা মন্দির, জুনপুর সি বিচ, বাকিপুর সি বিচ এবং বগুড়ান জলপাই সি বিচ। এই রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ থেকে প্রায় 26 কিলোমিটার দূরে পেটুয়াঘাট ফিশিং হারবারে আমরা গিয়ে পৌঁছালাম, যার সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা। বেশ বড় বড় ট্রলারে করে মাছ আনা এবং মাছ নিয়ে যাওয়া, সঙ্গে বরফ তোলা, বরফ নামানো, এছাড়াও জেলেদের যে জীবন জীবিকা তা দেখে বেশ ভালোই লাগবে আপনার এই জায়গাটা। বিভিন্ন রকমের এই মাছ কিন্তু আমি এখানে দেখতে পেলাম, যার নাম আমি কিছুটা জানি আবার কিছুটা আমি জানি না। দেখা হয়ে গেল এক বিশাল অভিজ্ঞতাপূর্ণ নতুন একজন বোট চালকের সাথে। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা সকলে বেরিয়ে পড়লাম। আমাদের পরের গন্তব্য দরিয়াপুর লাইট হাউস। পেটুয়াঘাট ফিশিং হারবার থেকে জাস্ট 2.1 কিলোমিটার দূরত্ব। সময় লাগবে মোটামুটি 5 মিনিট মতন। দুঃখের বিষয়, লাইট হাউস কিন্তু বন্ধ আছে, কারণ ভেতরে কাজকর্ম চলছে। অগত্যা বাইরে থেকে দেখেই মনটা ভরিয়ে নিলাম। এবারে যাব একটু ইন্টারেস্টিং জায়গাতে, যেটি হলো কপালকুণ্ডলা মন্দিরে। এই সেই মন্দির যেখানেতে সেই সুপারহিট মুভি হয়েছিল কপালকুণ্ডলা, যার অভিনয় ছিল রঞ্জিত মল্লিক, ভানু বন্দ্যোপাধ্যায়, মৌয়া রয়চৌধুরী এবং সুমিত্রা মুখার্জি। লাইট হাউস থেকে মাত্র 750 মিটার দূরত্ব এটা। 2 মিনিটেরও কম সময় লেগেছিল আমাদের। এখানে একটি কাকু ছিল, খুব ভালোভাবে আমাদেরকে সবটা বোঝালো, কোথা থেকে এখানে এই শুটিং হয়েছিল, কিভাবে রঞ্জিত মল্লিক এখান থেকে গিয়েছিল এবং তার আশপাশের পুরো পরিবেশটা। সমুদ্র তখন একেবারে মন্দিরের গায়েই তখন ছিল, যা কালক্রমে এখন অনেকটা দূরে চলে গেছে। সায়ন খুব মন দিয়ে এই পুরো গল্পটা ভালো করে শুনলো এই কাকুর কাছ থেকে। এটা হলো মেন রাস্তার পাশে একটা মন্দির বানিয়ে দিয়েছে। অনেকে কি হয়, যেহেতু কপালকুণ্ডলা মেন মন্দিরটা ভেতরে, তাই সেক্ষেত্রে অনেকে স্কিপ করে বেরিয়ে যায়। তাই এখানে একটা মন্দির বানানো আছে, এটা হলো বাবা সিদ্ধেশ্বর মন্দির। তো লোক দেখে একটু দাঁড়ায়, তারপর ভেতর দিকে চলে যায় আর কি। এবারে বেরিয়ে পড়লাম বাঁকিপুট সি বিচের উদ্দেশ্যে। বাঁকিপুটের কিন্তু 2টো স্পট গুগল ম্যাপে দেখায়, আপনারা যে কোনো একটা স্পট চুজ করতে পারেন। কপালকুণ্ডলা মন্দির থেকে প্রায় এর দূরত্ব 5 কিলোমিটার, আর যেতে সময় লাগলো মোটামুটি 10 থেকে 12 মিনিট মতন। জল চলে গেছে অনেক দূরে, পড়ে রয়েছে বেশ কিছু নৌকা। ফুটবল খেলার একটি আদর্শ জায়গা এখানে। খুব খারাপ লাগছিল মনটা, কেন ফুটবল আমরা নিয়ে যাইনি। অগত্যা কিছু ফটোশ্যুট করে বেরিয়ে পড়লাম এখান থেকে। এর পরের গন্তব্য হলো আমাদের জুনপুর সি বিচ, যা এই বাঁকিপুর সি বিচ থেকে প্রায় 7 কিলোমিটার দূরত্ব। সময় লাগবে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন। এই পথে দেখতে পাবেন বেশ কিছু শুটকি মাছের ফ্যাক্টরি বলতে পারেন, কারণ এখানে শুটকি মাছ শুকানো হচ্ছে।
বাইক থেকে নেমে দেখি আশেপাশে কেউ নেই, রাস্তাও নেই। অবশেষে দেখা হলো একজনের সাথে। বলল সামনের এই জঙ্গলটা পার করলেই নাকি জুনপুর সি বিচটা দেখা যাবে। ভয়ে ভয়ে এগিয়ে গেলাম জঙ্গলের দিকে। কিছুটা দূর যেতেই গুগল ম্যাপও হার মানল, কারণ ম্যাপের তখন লোকেশন ঠিকমতো দেখাচ্ছেই না। কোনো রাস্তাও সামনে দেখতে পেলাম না। একটু এগোতেই জঙ্গলের ভেতরে ঢুকতেই দেখি 4-5টা রাস্তা চারদিকে চলে গেছে। তার মধ্যে আমরা যে কোনো একটা রাস্তা চুজ করে নিলাম এবং এগিয়ে গেলাম। প্রায় 5 থেকে 7 মিনিট মতন জঙ্গলের মধ্যে হাঁটার পর আমরা অবশেষে পৌঁছালাম সি বিচে। দেখা হয়ে গেল এক লাল সেলিব্রিটির সঙ্গে, কিন্তু এই সেলিব্রিটি তো আমাদের সঙ্গে ছবিই তুলতে চাইছে না, শুধু দৌড়ে পালিয়ে যাচ্ছে। আশপাশটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এত গরম, বাপ রে বাপ, বীভৎস গরম। আর তার মধ্যেই হাওয়া চলছে, কতটা কথা শোনা যাচ্ছে জানি না, বেশ জোরে কিন্তু হাওয়া চলছে। জুনপুটে সি বিচও সেম, কেউ নেই, আশপাশে কেউ নেই। আমরা এই কজনই জাস্ট এসেছি। আশপাশটা পুরোটাই নির্জন। আর এটা কিন্তু আরও সুন্দর, তার কারণ হলো ঝাউ গাছের টানা রয়েছে, যেটা নর্মালি বাগদা বা দুবলাগাড়িতে যে ধরনের ঝাউ গাছ আছে ঠিক একদম অ্যাজ ইট ইজ সেরকম আছে এটাতে। আর এখানে কিন্তু সবথেকে ভালো যেটা হলো যে কোনো এখানে কিন্তু ক্যাম্প নেই। তো যদি থাকতে হয় নয় বগুড়ান জলপাই নয় লাল কাঁকড়া বিচে থাকতে হবে, আর ওখান থেকে এখানে ঘুরতে আসতে পারেন। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের জন্য। ভেবেছিলাম বগুড়ান জলপাই হয়ে আমরা তারপরে ফিরব, কিন্তু টাইম তখন অনেক হয়ে গেছে, প্রায় 1:45 বাজে। তাই সময় আর নষ্ট করলাম না। খিদেও পেয়েছে খুব, তাই একেবারে সরাসরি চলে এলাম আমাদের মিশনেতে। ফিরে এলাম, এসে আজকে দুপুরের লাঞ্চ করব। সকাল থেকে জার্নিটা চলছে, কিন্তু বেশ ভালো একটা ট্যুর হয়ে গেল। এবার চলুন ভেতরে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। এত জোর খিদে পেয়েছে যে পেটের ভেতর ছুঁচোটা দৌড়াদৌড়ি করছে। তাকে শান্ত করার জন্য চলে গেলাম আমাদের যে ডাইনিং যে প্লেসটা সেখানে। দুপুরের খাবারে আছে এই যে ভাত, ডাল, আলু ভাজা, এটা একটা ঘ্যাঁট আছে, একটা মাছের ঝোল আছে, আর তার সঙ্গে প্রসাদ আছে, লেবু লঙ্কা তো থাকেই। আর সহ্য হচ্ছে না, এবারে খিদেও পেয়েছে খুব জোর, চটপট খাই। আজ আর নিরামিষ নয়, ছিল মাছের ঝোল ভাত। খিদেও পেয়েছিল বেশ যেহেতু, তাই তৃপ্তি করে খেলাম সকলে মিলে। খাবারের মান নিয়ে কোনো কথা হবে না। যাই বলেন, এখানকার চাটনি কিন্তু সুপার। চালতার চাটনি বিশ্বাস করবেন না কি সুন্দর খেতে। কালকেও আমি অনেকটা খেয়েছি, আজকেও অনেকটা খাচ্ছি। এখানে একটা খুব মানে অন্য রকমের জিনিস দেখলাম, যেটা জানি না সব আশ্রমে এরকমই হয় কি না, কিন্তু এখানে আমি সেটা পেলাম। যারা অতিথিরা এসছে তারা যতক্ষণ না খাচ্ছে, এখানকার যিনি মহারাজ আছে উনি কিন্তু খান না। সকল অতিথি খেয়ে নেবে, তারপরে গিয়ে উনি খাবেন। তো আমাদের ফিরতে একটু দেরি হয়েছিল, আমরা একটু সাইট সিন করতে গিয়ে আমাদের ঢুকতে ঢুকতে এখানে প্রায় 2টো বেজে যায়। তো তারপরে আমরা খেয়ে এই উঠেছি, তারপরে গিয়ে মহারাজ খেতে বসেছে। যদি আমি এটা জানতাম না, যদি জানতাম তাহলে আমরা অনেক আগেই ফিরে আসতাম। এটা মানে আমার কাছে কেমন কেমন লাগছে। যাই হোক, যারা এখানে আসবেন তাদেরকে যে অনুরোধ রইল, চেষ্টা করবেন 1টা থেকে 1:30টার মধ্যে এখানে ফিরে আসা। তারপরে আপনারা খাওয়া দাওয়া করলেন, তারপরে যিনি মহারাজ আছে উনি খাবেন। আমরা যেখানে উঠেছি এটা হলো রামকৃষ্ণ বিবেকানন্দ যে মিশন যে আছে ব্যারাকপুরের যেটা আছে, তারই একটা এখানে কিন্তু একটা আশ্রম রয়েছে। তো সেই আশ্রমে আমরা এসে উঠেছি। এখানে যিনি সমস্ত দায় দায়িত্ব যিনি আর কি নিজের কাঁধে এতদিন ধরে চালাচ্ছেন বলতে পারেন, এবং খুব ভালো মানুষ। তো ওনাকে আমি এখন পেয়ে গেছি, তো উনি বলে দেবেন যে আমরা কিভাবে এখানে আসবো। বাসে যদি আসেন
কলকাতা থেকে। বাসে আসতে চালকোলা নামি, হাওড়া থেকে বাস আসে, বারাসাত, মানে গড়িয়া, এই মানে কল্যাণীর থেকে বাস আসে, ব্রহ্মপুর থেকে প্রচুর বাস আসে। বাস মানে যত দীঘাগামী যত বাস আমি বাসে সব চালকোলা নামি। চাউলকলাতে নামবে। চালকোলা নামলে আমাদের অটো থাকবে, অটো প্রচুর আছে, অটো নিয়ে রামকৃষ্ণ বিমান মিশনে চলে আসে। আচ্ছা, আর যদি ট্রেনে আসেন কন্টাইতে নামবে। কন্টাইতে নাম, কন্টাইকে কাঁথি বলে, বাংলায় বলে কাঁথি, ইংরেজি বলে কি, অনেকে বলে কাঁথি না কন্টাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইংরেজি কাঁথি নামবেন। এখানে অটো আছে আমাদের, বলি অটো আছে, স্করপিও আছে, যে যেটা চাই আমাদের সব নাম। আগের দিন ফোনে বলে দেবো আমরা, যে গাড়ির নাম্বার দিয়ে দেবো, গাড়ি চাই। আচ্ছা, আমাদের বর্তমানে এখানে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মন্দির আছে, অতিথি নিবাস আছে আমাদের, তো হাই স্কুল আছে, কেজি 1 থেকে ক্লাস 10, ছাত্রাবাস আছে আমাদের, হেলথ ক্লিনিক আছে আমাদের, ডাক্তার 2 জন আছে, গ্রামের ফ্রি চিকিৎসা করা হয়। আর আমাদের অতিথি নিবাসের চার্জ তো অনেক কম, আমরা সে পার্কের 600, খাওয়া দাওয়া নিয়ে সবকিছু নিয়ে টোটাল খাওয়া দাওয়া 6 বার, আমিষ দিন আমি সবই ব্যবস্থা। একদিন কালকে অষ্টমী ছিল বলে নিরামিষ ছিল, আমাদের নিরামিষ হয় না, আমি এসে থাকি সবসময়, পূজা, অষ্টমী পূজা ছিল বলে। এমনি আমিষে মানে আমিষে সকালবেলা মাছ থাকবে, রাতে ডিম থাকবে, মাঝে মাঝে চিকেন মটন সবই হয়। যারা ভক্তরা যারা আসে ওনারাই খাওয়াই, কয়েকদিন পর পর যারা আসে তাই খাওয়াচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে সপ্তাহে 3 দিন 4 দিন চিকেন হয়। মানে টোটাল 6 টাইম খাওয়া দাওয়া দিয়ে কত টাকা চার্জ করা? পার ডে পার হেড 600 টাকা। মানে 600 টাকার বিনিময়ে আপনি এতগুলো খাওয়া দাওয়া, মানে খাওয়ার বাইরে আর কি। মানে 6 টাইম মানে 2 বার চা বিস্কুট আর 4 বার মেনলি দুবার টিফিন ব্রেকফাস্ট, টিফিন ব্রেকফাস্ট, লাঞ্চ ডিনার। ওরে বাপরে বাপ, মানে কত চিপে মন্দারমণির মতো জায়গাতে, ভাবতে পারছেন? আর সব থেকে যেটা ভালো ব্যাপার হলো এখানকার প্রতিটা মানুষের ব্যবহার, প্রতিটা মানুষ তাদের ব্যবহার এত সুন্দর যে আমি নিজে বলে বোঝাতে পারবো না, না আসলে আপনারা বুঝতে পারবেন। আর পরিবেশটা এতটাই নিরিবিলি যে আপনি এখানে আসলে একদিনের জন্য কখনো বুক করবেন না, করলে 2 দিনই করবেন, কারণ আপনার একদিনে ভালো লাগবে। 2 দিন 3 দিন। আর তার মানে আমি বলতে চাইছি আরো বেশি করতে পারেন, মানে আমরা 2 দিন করেছি যদিও, কিন্তু আমার মনে হচ্ছে আরো একদিন এখানে করলে ভালো হতো। এখানে বুকিং পদ্ধতি খুব সোজা, একটা কল করবেন আগে, কল করলেই ওনারা পুরো আপনার কিভাবে করতে হবে বুকিং সেটা বলে দেবে। আর আমি একটা কার্ডের নাম্বার আমি পুরো ডিটেলস আমি দিয়ে দেবো স্ক্রিনেতে, আর ডেসক্রিপশন বক্সেও থাকবে, আপনারা চাইলে চেক করে একটা কল করে নেবেন। সন্ধ্যা হতেই আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণির মেন যে মার্কেট আছে সেখানে। এখানে একদিন কাটানোর পর সত্যি বলতে মন্দারমণির আর কোলাহল কিন্তু একদমই ভালো লাগছিল না। তাও যেহেতু কিছু কেনাকাটি ছিল এবং একটু মজা করার জন্য ফুচকা টুচকা না খেলে কি চলে, তাই এই কিছু খাওয়া দাওয়া সেরে আবারও বেরিয়ে পড়লাম আমাদের আশ্রমের দিকে। কাকা ভালো করলে বেশি খাবো, নাহলে 10 টাকা খেয়ে পালিয়ে যাবো। আরে হাঁগুলো বড় করে করো, বড় করে খা, হাঁ করে খা। এইটা কি মাছ আছে? লইটে আছে। কাঁকড়া কত করে দাদা? কাঁকড়া 150 টাকা। এটা কত? এটা এসেছি আইসক্রিমের দোকানে। দাদা কত কি দেখি? এই বাটিগুলো কত? এই বাটিগুলো এগুলো 60 টাকা আছে, 45 আছে, 50 আছে। 45 এর দিকে 45 এ কেসের পেস্তা হবে। দেখি 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 এইটা। ফিরতে ফিরতেই ডাক এলো আমাদের রাতের ডিনার করার জন্য। রাতের ডিনারে আজকে আছে ডিমের ঝোল। রাতের আজকে খাবার রয়েছে ডাল, কুঁদরি ভাজা, আলু পটলের তরকারি আর ডিমের ঝোল। ডিমের ঝোলটা পরে আসছে। আর এখন বাজে 9:30, খেয়ে নিচ্ছি, উপরে গিয়ে একটু আড্ডা ফাড্ডা মেরে ঘুমিয়ে পড়বো। আবারও একই রকম সেই অপূর্ব খাওয়া দাওয়া। সেই খাওয়া দাওয়া সেরে আবারও এসে রুমে একটু ঘুমিয়ে নিলাম, কারণ
আজ আমাদের শেষ রাত এখানে থাকার। এখন বাজে 5:28। এই সময় হিসাব মতন সূর্য উঠে পড়ার কথা, মানে সানরাইজ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত সেটা আমাদেরকে দর্শন দেয়নি, কারণ মেঘলা আছে হালকা হালকা। আজ আমাদের আর দেরি হয়নি, সকাল সকাল উঠে পড়েছি সকলে, কারণ সানরাইজ দেখতে যাব বলে। এত সুন্দর যে সানরাইজ এখান থেকে দেখা যাবে তা আমি ভাবতেও পারিনি। সুন্দর সানরাইজটা দেখে আমরা ফিরে এলাম আশ্রমেতে। আশ্রমেতে ফিরে চটপট রেডি হয়ে আমরা ব্রেকফাস্ট না করে আগেই বেরিয়ে পড়লাম কালকের বাকি থাকা বগুড়ান জলপাইটা দেখার জন্য। বাজে 6:30 মতন। আশ্রম থেকে বগুড়ান জলপাইয়ের দূরত্ব প্রায় 8 কিলোমিটার, আর সময় লাগে 15 থেকে 20 মিনিট মতন। সকালের দিকে রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল, তাই চটপট পৌঁছে গেলাম এই বগুড়ান জলপাইতে। এই যে আছে, এই রাস্তা দিয়ে গেলে এই যে আছে বগুড়ান জলপাই, তো লেখা আছে এদিকে যেতে হবে, এই দেখুন লেখা আছে। তো এখান থেকে ভেতরে প্রায় 1.5 কিলোমিটার মতো ভেতরে। তো আমরা এই ডান দিকে ঢুকে যাচ্ছি এখন। এই রাস্তার সামনেটুকু বেশ খারাপ, ভেতরেও বেশিরভাগটাই ভালো, একটুকুনি জায়গা খারাপ। এরকম পুরোটাই ঢালাই রাস্তা, একদম শেষে গিয়ে কিছুটা মেঠো রাস্তা রয়েছে। ও শিউলি ফুল পড়ে রয়েছে রে, কি সুন্দর শিউলি ফুল পড়ে আছে, কি সুন্দর গন্ধ লাগছে। এখানে গাড়ি পার্ক করে সামনে একটু হেঁটে যেতে হবে, জাস্ট কি বলবো 100 মিটার 150 মিটার মতো। এইটা পার্কিংয়ের জায়গা, এখানে গাড়ি টাড়ি এনেও রাখা যায়, বাইকও এখানে রাখা যাবে। আর ঠিক এই দিক দিয়ে এই যে যাচ্ছি আমরা, সামনে একটা ছোট্ট ব্যারিকেড করা আছে বাঁশ দিয়ে, কারণ যাতে গাড়ি নিয়ে যাতে ভেতরে ঢুকে না পড়ে। বেশ কিছু দোকান রয়েছে সকালের চাটা খাওয়ার জন্য, বেশ সুন্দর জায়গা। বগুড়ান জলপাইতে কিন্তু বেশ কিছু লাল কাঁকড়া দেখা যায়। যে লাল কাঁকড়া বিচে লাল কাঁকড়া আগে দেখা যেত, সেটা কিন্তু এখন বগুড়ান জলপাইতেই বেশি দেখা যায়। সকাল এখন বাজে 7:40, কিন্তু রোদের তেজ কিন্তু বেশ আছে। মানে এখানে আমার পিছনে কিন্তু পুরো ভর্তি কাশফুল হয়ে রয়েছে, যদিও কাশফুলের এখন বেশিরভাগটাই মানে খসে পড়ে যাওয়া যে অবস্থা সেই রকম প্রায়, কিন্তু পুরোটাই ওই রকম জুড়ে রয়েছে। তো যদি আপনারা এই অক্টোবর মাসের মাঝখানে বা শেষের দিকে আসেন, তাহলে পেতে পারেন এদিকে এই রকম কাশফুল। দেখতে দেখতে যে কি করে সময়টা পেরিয়ে গেল এখানে তা বুঝতেই পারলাম না। এবার ফিরে এলাম আবারও আশ্রমেতে। মনটা একটু ভারী ভারী হয়ে গেল, কারণ এই এত সুন্দর জায়গাকে এবার আমাদের বিদায় জানাতে হবে। আসলাম মহারাজ স্যার। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসলাম। এর পরের পর্বতে দীঘার একটি স্পেশাল হোটেলের আপনাদের খোঁজ দেবো, যেখানে অনেক কম পয়সায় থাকা খাওয়া যায়। বন্ধুরা, এই পুরো পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদের কাছে অনুরোধ রইল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর এই ধরনের আরও নতুন নতুন পর্ব পাওয়ার জন্য
চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে বেল বাটনটি ক্লিক করে অল করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের পর্বতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।